ওদিকে ভিডিও
শুভেচ্ছা জানানোর প্রচেষ্টা বার্ষিকীতে সেটা সাথে করলাম। আমার বাড়ির খুব কাছাকাছি, আমার হলো মসজিদের পারে শুরু করার কথা ছিল, সেটা করতে হবে। আমি একটু ইয়েতে যাই। سيدخلون في دين الله أفواجا فسبح بحمد তিথি রানী আচার্য ও অন্ত সিংহ। মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিনাশিনী বেদত্রয়ী পরনন্দা তথা সকলের শান্তি ও মঙ্গল কামনা করি। দৈনিক সময় সমীকরণের চতুর্থ করণের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব শাহিদুজ্জামান তরিক আমাদের মাঝে ইতিমধ্যেই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান এবং জনপ্রিয় সেই পুলিশ ব্যক্তিত্বদের মধ্যে জনপ্রিয় ব্যক্তিত্ব সুদর্শন কিশোরগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ স্যার, পুলিশ সুপার চুয়াডাঙ্গা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। দৈনিক সময় সমীকরণের প্রধান উপদেষ্টা সাবেক পৌর মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। চুয়াডাঙ্গার সন্তান FBCCI এর সহসভাপতি কৃতি ব্যবসায়ী জনাব দিলীপ কুমার আগরওয়াল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। চুয়াডাঙ্গার সম্মানিত পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। আমি একই সাথে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সর্দার আলামিনকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে দুপুরে দিচ্ছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। জি জি চেষ্টা করছি জি। আচ্ছা, মোজাম্মেল শিশির সাদরে ধন্যবাদ। এখানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রয়েছেন। এখানে আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানে
প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য দৈনিক সময় সমীকরণের বার্তা সম্পাদক হোসাইন মালিককে আমি অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করব, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পুলিশের খুব জনপ্রিয় এবং চৌকস সাবেক দুইজন আইজিপি। তাদেরকে দৈনিক সময় সমীকরণ পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে উপস্থিত আমার সহকর্মী, উপস্থিত বিভিন্ন পর্যায়ের সমাজের বিশিষ্টজনদেরকেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে দৈনিক সময় সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ শাহিদুজ্জামান টরিক ভাইয়ের মানে আল্লাহ তাদের জন্য আয়ু বাড়িয়ে দেন সেই দোয়া করছি, কারণ বটগাছ মাথা করে থাকলে এই ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর পাবো ইনশাআল্লাহ। একই সাথে দৈনিক সময় সমীকরণের সম্পাদক প্রকাশক জনাব শরীফুজ্জামান শরীফ ভাই এবং আমাদের যার নেতৃত্বে সময় সমীকরণ 4-5 সফলভাবে পদার্পণ করছে সেই নাজমুল হক স্বপন প্রধান সম্পাদককে সময় সমীকরণ পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেন তাকে আরো অনেক দিন পাই, আল্লাহ যেন তারও আয়ু বেড়ে দেয় সেই দোয়া কামনা করছি। সকলকে ধন্যবাদ। এখানে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ছোট ছিল, এখন ওরা অনেক বড় হয়েছে এবং সাথে সাথে সময় সমীকরণের আগ্রহ কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এবার আমরা সময় সমীকরণের প্রধান উপদেষ্টা জনাব রিয়াজুল ইসলাম জোয়ারদারকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সমীকরণের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বা ৫ম বর্ষে পদার্পণ এই অনুষ্ঠানের স্নেহের ভাতিজা শাহিদুজ্জামান টরিক সভাপতি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আরেকজন দেশের খ্যাতিমান পুলিশ কর্মকর্তা, সর্বোচ্চ কর্মকর্তা, সাবেক বর্তমান কিশোরগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের উপস্থিত প্রধান অতিথি আছেন। আর একজন অতিথি, আমাদের অন্যতম অতিথি শহীদুল হক সাহেব, যিনি আইজিপি সাবেক। উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা এপিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট আমাদের দিলীপ, আমাদের আর একজন অতিথি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সুদূর সিঙ্গাপুর থেকে আগত তিনজন অতিথি বলবো না, আমাদের পরিবারের মানুষ, অন্যান্য সুধীজন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সুন্দর একটা অনুষ্ঠান। এখানে আমরা সবাই চুয়াডাঙ্গার সুশীল মানুষগুলি আমরা এখানে বসেছি, প্লাস সাথে সাথে আমাদের সকল ইউনিটের, আমি এক কথায় বলবো, কথা না বাড়িয়ে, চুয়াডাঙ্গার প্রেসের সকল ইউনিটের সম্মানিত সদস্যবর্গগণ এবং অন্যান্য অতিথিগণ। একঝাঁক তরুণ তাদের মেধা, দক্ষতা, প্রজ্ঞা দিয়ে সময়ের সমীকরণকে এগিয়ে নিচ্ছে। আমি এই পত্রিকার প্রধান উপদেষ্টা হিসাবে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুবর সম্পাদক আমাদের নাজমুল হক স্বপনকে, যে তার মেধা দিয়ে যে অনেক তরুণকে এক জায়গায় নিয়ে এসে, একটি ছাতার তলায় নিয়ে এসে সে এই পত্রিকাকে এগিয়ে নিচ্ছে। আর একটু ভুলে গেছি আমি, এখানে উপস্থিত আছে সদ্য কাঠমান্ডুতে 7 গেমসের দেশের হয়ে 3টি আর্চারিতে 3টি স্বর্ণপদক প্রাপ্ত এই চুয়াডাঙ্গার একজন কৃতি কন্যা, কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহ সেই ইতি এখানে উপস্থিত আছে। এবং ইতির পেছনে
যাকে লাগিয়ে দিয়ে এসেছিলাম আজ থেকে 19 বছর আগে। ইতির মতো লোক মানে মেয়েদেরকে বা ছেলেদেরকে তৈরি করার জন্য আজ থেকে 19 বছর আগে, আমি তখন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলাম, আমার ভাগ্নে সোহেল আকরাম, সেদিন আমি 19 বছর আগে ঢাকায় এই আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ চপলের হাতে তুলে দিয়ে এসেছিলাম, বলেছিলাম এটা আমার ভাগ্নে, আমার চুয়াডাঙ্গা ছেলে, আমার ভাগ্নে, এটাকে দেখতে হবে। সে আজ 19 বছরের প্রচেষ্টায় ইতিকে সৃষ্টি করেছে, আমার সোহেল আকরাম। আমি তাকে ধন্যবাদ জানাই। আজকের সময়ের সমীকরণ পত্রিকার প্রধান উপদেষ্টা হিসাবে আমার মনে হয় খুব একটা বেশি কথা বলার উচিত নয়, এই জন্যেই যে আমরা সবাই পথ চলছি, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, মানুষ বেড়েছে, পত্রিকার সংখ্যাও বেড়েছে। তবে আমি একথা স্পষ্ট করে জোর করে বলতে পারি, বৃহত্তর কুষ্টিয়া এই অঞ্চলের মধ্যে চুয়াডাঙ্গার প্রেস অনেক সমৃদ্ধ। চুয়াডাঙ্গার যারা কাজ করে তাদের অনেক মেধা এবং সৃজনশীল চিন্তা ভাবনা তাদের রয়েছে। আমরা কিন্তু কুষ্টিয়ার পত্রিকাও পড়ি, ইদানিং মেহেরপুরেও পত্রিকা শুরু হয়েছে, বেরোচ্ছে, সেগুলো আমরা ফলো করি। তো আমার মনে হচ্ছে চুয়াডাঙ্গার পত্রিকাগুলি অনেক ভালো, অনেক সমৃদ্ধ, আর ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলিকে মেনে নিয়েই আপনাদের উপদেশ মোতাবেকই আমরা সামনে আরো এগোতে চাই। আমি শুধু সময়ের সমীকরণ নিয়ে কথা বলবো না, আমি বলবো চুয়াডাঙ্গার সকল প্রেসের সকল পত্রিকাগুলির হয়ে কথা বলতে চাই আমি, যে আমরা পথ চলা শুরু হয়েছে মাথাভাঙা, পথ চলা শুরু হয়েছে আকাশ খবর, পথ চলা শুরু হয়েছে পশ্চিমাঞ্চল, পথ চলা শুরু করেছে সময়ের সমীকরণ, নতুন খবর, এইসব পত্রিকাগুলি বেরিয়েছে। সেখানে আমরা দেখি যারা কাজ করে তাদের অবশ্যই যোগ্যতা রেখেই তারা কাজ করে এবং সবকিছু চিন্তা ভাবনা করেই তারা তাদের লেখনীর মাধ্যমে তারা জানান দেয়। যাই হোক না কেন, আজকের এই পত্রিকার সময়ের সমীকরণ পত্রিকার এই ক্ষণে আমি বিশেষ করে আমি পত্রিকার পক্ষ থেকে বলবো আপনাদের সকলের সহযোগিতায় আজকে এই জায়গায় পৌঁছেছি। আবার আগামীতে পথ চলতে আপনাদের লাগবে, আপনাদের সকলকে নিয়েই আমরা পথ চলতে চাই, আপনাদের সকলকে নিয়েই আমরা সামনে এগোতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। এই জন্যই সবাই আপনারা এক কাতারে দাঁড়িয়ে আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, আপনাদের মেধা দেবেন, আপনাদের বুদ্ধি দেবেন, দিয়ে আমাদেরকে এগিয়ে দেবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বিশেষ করে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংবাদিকবৃন্দ, ভদ্র মহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, এবং 2 লক্ষ মা বোনদের সম্মানের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদের, যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধের সংগঠক, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সময়ের সমীকরণ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, বলা হয় 4 বছর থেকে 5 বছর, তাহলে 5ম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। 4 বছর অতিক্রান্ত হয়ে গেলে 5 বছরের পরে 5ম হওয়া উচিত, তাই না? যাকে আমরা চতুর্থ লেখছেন, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীগুলোকে আমি সময়ের সমীকরণ পরিবারে, অর্থাৎ সাংবাদিক, কলাকুশল,
উপদেষ্টা, পৃষ্ঠপোষক, পাঠক সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকে আমি দু চারটি কথা বলবো। আপনারা বলছেন, পুলিশ সুপার যেটা বললেন, চুয়াডাঙ্গা প্রথম বাংলাদেশের ক্যাপিটাল, আমরাও জানি, কিন্তু যেহেতু আমরা, কারণ পরবর্তীতে মুজিবনগর, ওখানেই প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ হয় এবং ওটি রাজধানী হিসাবে প্রায় 9 মাস ব্যবহৃত হয়েছিল মুজিবনগর। তখন তো মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার ভিতরেই ছিল, তখন তো মেহেরপুর ওটাও জেলা ছিল। তো বৃহত্তর মহকুমায় ছিল। তো বৃহত্তর চুয়াডাঙ্গার বৃহত্তর চুয়াডাঙ্গার অংশ, ওই হিসাবে চুয়াডাঙ্গা আমরা বলতে পারি যে বাংলাদেশ প্রথম ক্যাপিটাল। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সেই বাংলাদেশ প্রথম ক্যাপিটালের অধিবাসী। আর আজকে এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যারা এই সমীকরণের সম্মাননা পত্রে পেতে যাচ্ছেন, তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ। আমরা যে প্রতি বছর যে গুণীজনদের সম্মাননা দেন এবং এতে তারা গুণীজন হওয়ার চেষ্টা করে, তারা অনুপ্রাণিত হয়, ভালো উদ্যোগ। আমরা এখানে আমি এখানে আসার কথা না, তাই না? আমাদের কোনো আশা, কোনো এরকম সুযোগ ছিল না। আসছি যারা শাহাদুজ্জামান সাহেবের নিমন্ত্রণে। উনি আমাদের ছোট ভাই, আমাদের সাথে সম্পর্ক বহুদিনের। উনি যেহেতু আবদার করেছেন, তো আমরা না করতে পারিনি, কারণ সে সমাজকে নিয়ে কাজ করে, সমাজের জন্য কাজ করে, ভালো মনের লোক। আমরা টাকা পয়সা দিচ্ছি, কিন্তু সেই টাকা পয়সা সে আমার সমাজের জন্য ব্যয় করে। এই সুন্দর মনের লোককে তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তার কর্মকাণ্ডে প্রতিফলন করার জন্য পত্রিকা এমন একটা জিনিস, আপনি যত ইলেকট্রনিক্স মিডিয়া, টিভি দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, সকালে পত্রিকা না দেখলে যে তথ্য পাওয়ার যে একটা পিপাসা, তা কিন্তু মিটে না। সকাল উঠেই পত্রিকা আসছে কিনা। পত্রিকার বিকল্প, প্রিন্ট মিডিয়ার বিকল্প কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া হয় না বা সোশ্যাল মিডিয়া হয় না। প্রিন্ট মিডিয়ার যে আপনার চাহিদা, যে সেটা সবসময় থাকবে। এই জন্য প্রিন্ট মিডিয়াতে অনেক ভালো ভালো সাংবাদিক আছেন, আমি জানি। তারা ভালো ভালো রিপোর্ট করেন। অনেক সমাজের অনেক যে সমস্ত ভাইসেস আছে, সমাজের বেদি আছে, সেগুলি তুলে ধরেন এবং সাংবাদিকরা যে সমস্ত প্রতিবেদন প্রতিদিন দেন, তার থেকে আমরা পুলিশের অনেক কিছু তথ্য পাই, ইনফরমেশন পাই। তাকে সোশ্যাল ইনফরমেশন হিসেবে নিয়ে আমরা অনেক কাজ করি, অনেক তদন্ত দিই। প্রতিদিন আইজি টেবিলে সকল পত্রিকার একটা পেপার কাটিং আসে, তার থেকে আমরা কিন্তু অনেক তথ্য পাই। অবশ্য পুলিশ আর মিডিয়ার এই সম্পর্কের বিশ্বব্যাপী কিন্তু পুলিশ মিডিয়ার সম্পর্কে এটা বলি অনেক গবেষণা হয়, অনেক কথা হয়, সেমিনার হয়, সমাবেশ হয়। পুলিশ মিডিয়ার সম্পর্ক অত্যন্ত যাদের পেশাগত দায়িত্ব পালনের জন্যই এই সম্পর্কটা দরকার। আমি কাজ করব বিধিবিধান, আইন কানুন এইগুলির মধ্যে থেকে, আপনার কাজ করবেন সমাজ অসঙ্গতি সেগুলি থেকে। কাজে আমাদের কাজের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একই, পদ্ধতি ভিন্ন, কিন্তু আমাদের মধ্যে এটা এই জন্য যার যার পেশাগত দায়িত্ব পালন করার জন্য এটা সম্পর্ক থাকা উচিত। এগুলো সিম্বায়োটিক রিলেশনশিপ, একে অপরের পেশাগত কাজের জন্য পারস্পরিক সম্পর্ক, সিম্বায়োটিক রিলেশনশিপ, এটা আমাদের সবসময় আছে, আমি সবসময় মেনটেন করতাম। এখানে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতার যে দাবি জনগণের কাছ থেকে আসছে, ডেমোক্রেটিক সোসাইটি চায়, কিন্তু আমাদের দেশে, আমাদের মতো দেশে সেই কাজটা, আপনারা সাংবাদিক, আপনাদের কঠিন একটা কাজ। আপনারা ইচ্ছা থাকলেও সেটা অনেক ঝুঁকি নিয়ে করতে হয়। আর আমাদের দেশে পত্রিকার মালিক কারা? সব ব্যবসায়ী, কর্পোরেট। দেখবেন আপনি বসুন্ধরা, তার 5টা আছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, 5টা মিডিয়া আছে। যমুনার বড় ব্যবসায়ী, তার যন্ত্র আছে। পর্তুগাল দেখবেন তার মালিকও ব্যবসায়ী, সব পত্রিকার মালিকই ব্যবসায়ী। প্রত্যেকের ব্যবসায়ী, আপনি যখন মালিকের অধীনে চাকরি করবেন,
তো মালিকের কিছু তো সীমাবদ্ধতা থাকে, তার কিছু নির্দেশনা থাকে, তার কিছু গাইডলাইন থাকে, তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়। এখন একটা পত্রিকা আছে খুব বহুল প্রসারিত বাংলাদেশের পত্রিকা, সেই পত্রিকা যে মালিক, সে মালিক সরকার বিরোধী একটি সংগঠনের সরকার বিরোধী। ওই পত্রিকার মালিকের যত ভালো সাংবাদিকই হোক, তার কথা ছাড়া বেরিয়ে আমি বসে বলে প্রথম আলোকে বলেন, সরকার যত ভালো কাজই করুক, প্রথম আলোর চোখে কিন্তু সেই কাজ খুব কম আসে। তারা সমালোচনা অবশ্যই করবেন, ভালো দিকে তো বলতে হবে। এইরকম আছে কাজে আপনারা আপনাদের কাজটা অত্যন্ত কঠিন। আমাদের পুলিশের কাজ হচ্ছে একই অবস্থা। অনেক সময় আমরা পুলিশে অনেক কিছু আমরা ইচ্ছে করে করতে পারি না। তো এই যে আমরা বসে সাংবাদিকতা, যেখানে আমার সংবিধানের আর্টিকেল 39 আমাকে স্বাধীনতা দিয়েছে, প্রেসের স্বাধীনতা দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে, মতামত ব্যক্ত করার স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতা আমার সাবজেক্ট টু লেখা আছে, সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল, সে কথা লেখা আছে। আর এই কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে তৈরি হয়েছে, তা নিয়ে কিন্তু আপনাদের সাংবাদিকদের যথেষ্ট আপত্তি ছিল, এবং ওই ধারাগুলি কিন্তু আমরা পুলিশের পক্ষ থেকে, তো আমি আইনজীবী ছিলাম, আমাদের কাছে যখন এটা আসে যে এই মতামত দেওয়ার জন্য, ওই ধারাগুলি কিন্তু আমরা রাখতে পেরেছিলাম। ওই ধারাগুলি না রাখলে এই যে যেটা বলা আছে সংবিধানের যে কথাগুলি বলা আছে সাবজেক্ট টু লেখা, সে মানে ফ্রি হ্যান্ড পাই গেলে কিন্তু মুশকিল। আইসিটি অ্যাক্ট ছিল, সেখানে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হতো, এবিউজ আইনের, প্রত্যেক আইনের এবিউজ হয়, তাই না? কিন্তু সেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হইলো, তখন আইনজীবী ছিলাম। পরবর্তীতে আমি পুলিশের কাছে একটা লিখিত আদেশ প্রত্যেক জেলা এসপি দিলাম, যদি আইসিটি অ্যাক্টে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে হয়, এটা পুলিশ হেডকোয়ার্টারে পাঠাতে হবে, পুলিশ হেডকোয়ার্টার যাচাই বাছাই করে তারপর যদি আমি পুলিশ হেডকোয়ার্টার মনে করে নেওয়া যাবে, তাহলে নিতে হবে, তাহলে নেওয়া যাবে না। এরপর কিন্তু এই ধারার অপব্যবহার বন্ধ হয়ে গেছে। এখন সাংবাদিক আপনি আছেন, আপনি যা ইচ্ছে তাই লিখে দিবেন, তাইলে তো মানুষের মিথ্যা কথা লিখবেন। যদি মিথ্যা আপনি না লেখেন, তাহলে তো আমার ভয় নেই, ডিজিটাল সিকিউরিটি যা আছে তাই থাকে। তো মিথ্যা দিয়ে যদি কোনো ব্যক্তির চরিত্র হলো বা কোনো ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করা, অথবা অন্য কোনো যে রেস্ট্রিকশন আছে সেগুলি করেন, তাহলে প্রসিকিউটকে আমি করবো। যদি ধারা না থাকে প্রসিকিউট করতে হবে, তাই না? এই কারণে ওই ধারা রাখা হয়েছে। আমার তো মনে হয় না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার পরে কোনো সাংবাদিকরা সেই আইনের এবিউজ হয়েছে, তাদের জন্য ক্ষতি হয়েছে, সেটা হয়নি। রাষ্ট্রের সরকার যখন থাকে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত এই তথ্য প্রবাহের জন্য, মানুষের মৌলিক অধিকার, মানুষের মানবাধিকার, এগুলো করতে অত্যন্ত উনি সচেতন। উনি থাকা অবস্থায় কোনো সাংবাদিককে অন্যায়ভাবে হয়রানি হবে, সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের কার মধ্যে আমি আমার চাকরি জীবনে 32 বছর চাকরি করছি পুলিশে। আমি সবসময় সাংবাদিকদের কাছ থেকে ভালো সাহায্য সহযোগিতা পেয়েছি। আপনারা জানেন যে কমিউনিটি পুলিশের মাধ্যমে জনগণের সাথে একটি সেতুবন্ধন তৈরি করার যে কার্যক্রম আমি শুরু করেছিলাম, এই কার্যক্রমে সাংবাদিকদের আমি ভূয়সী সহযোগিতার প্রশংসা পেয়েছি। তারা এদের পক্ষে অনেক রিপোর্ট লিখেছে। তারপর সর্বশেষ যে জঙ্গি দমন হলো 2000, আমি তো 15, 16, 17 আইজিপি ছিলাম, আমার সময় যে জঙ্গি দমন হলো, এই জঙ্গি দমনও আমি তাদের সব ধরনের সহযোগিতা পেয়েছি সাংবাদিক জঙ্গি দমনে, ঠিক আছে? এখন জঙ্গি যখন দমন করলাম, জঙ্গিরা অপারেশনে মারা যায়, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রধানরা সমালোচনা করছে যে আমরা জঙ্গি মেরে ফেলি, তাদের কাছ থেকে তথ্য নেই না, ঘোরায় যাই না, কাজেই এটা ঠিক নেই, অনেক কথা বলছে। কিন্তু আমরা কিন্তু যখন এই বাংলাদেশে পড়তো এই ধরনের ইনস্টেন্স যে জঙ্গিদের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে সারেন্ডার করার জন্য আমরা ঘন্টা সময় দিয়েছি। আজকোনা একটা জঙ্গি আসতে নাই, বহু সময় 8 ঘন্টা পর্যন্ত তাদের বোঝানোর চেষ্টা করছে, তোমরা সারেন্ডার করো। ওই জন্য আমি অপারেশন করি, ওখানে যারা সব মারা যাবে, সারেন্ডার করতে পেরেছি। এটাকে অনেক জায়গায় আমি গ্রহণ করতে পেরেছি। যখন থেকে তারা সুইসাইড করে, তারা নিজেরাই আত্মহত্যা দেয়, তারা পুলিশকে আক্রমণ করে, তখন তো অভিযান করার উপায় থাকে না, সেই অভিযানে তারা হয়তো মারা গেছে। কিন্তু আমরা তো অনেক জঙ্গি আমরা গ্রেপ্তার করতে পেরেছি। যদি গ্রেপ্তার করতে না পারতাম, এই যে 40-50টা অপারেশন যে করলাম একটা পর একটা,
ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে করেছে, তাই না? কিন্তু পলিটিক্যাল লোক কেউ কেউ এগুলি বিতর্ক করার জন্য চেষ্টা করছে, কিন্তু মিডিয়ার পক্ষ থেকে কখনো আমাদের কোনো অ্যাকশন, বিশেষ করে জঙ্গি দমনের কোনো অ্যাকশন তারা কোনো বিতর্কিত করার চেষ্টা করে নেই। এই জন্য আমি মিডিয়া বাইরেকে সবসময় আমি তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। আমি আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড একটা প্রবর্তন করেছি। আইজিপি মিডিয়া প্রতি বছর 3টি মানে ভালো যারা রিপোর্টার, বেস্ট রিপোর্টার এবং বেস্ট ক্রাইম রিপোর্টার আর বেস্ট ফটোগ্রাফার, 3 জনকে আমি একটা নীতিমালা করে দিয়ে আসছিলাম যে একটা বড় অনুষ্ঠান করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং যারা জুরি বোর্ড, যারা সিনিয়র সাংবাদিক, এই 3 জনকে জুরি বোর্ড, এবং তারা পুলিশের আইনের কোনো খবর দিয়ে থাকবে না, ওরা 100% স্বচ্ছতা নির্ভরতা নিয়ে নির্বাচন করবে। প্রত্যেকে আমরা একটা ক্রেস্ট দিতাম, দামি ভালো 1 লক্ষ টাকা দিতাম, একটা সার্টিফিকেট দিতাম। এটা দেওয়া যায় পুলিশের সাথে মিডিয়ার যে সম্পর্ক, এই সম্পর্কটা এটা এখন পুলিশের করে গত বছর করতে পারেনি। আমি এটা অসন্তোষ প্রকাশ করছি। এটা আমি তো ব্যক্তি হিসাবে না, আমি একটা প্রতিষ্ঠানের প্রতি হিসাবে, প্রধান হিসাবে, একটা ইনস্টিটিউশন হিসাবে একটা প্রবর্তন করছি। এটা কেন কন্টিনিউ হবে না, এবার বলে তারা করবে। তো মিডিয়ার সাথে আমাদের এই সম্পর্কটা প্রশাসনের বলেন, জনপ্রতিনিধিদের সাথে বলেন, সকলের এই সম্পর্ক থাকা উচিত। তো আমি গতকাল আপনাদের একটা অনুষ্ঠান দেখেছি, আজকে দেখেছি যে আপনাদের চুয়াডাঙ্গাতে একটা সিভিল সোসাইটি আছে, মানে সামাজিক কর্মকাণ্ডে আপনারা সবাই আসেন এবং তা কন্ট্রিবিউট করতে রাখেন। এটা একটা ভালো লক্ষ্য। অনেক জায়গায় কিন্তু এরকম সিভিল সোসাইটি নাই। এরকম সিভিল সোসাইটি যদি আপনার থাকে, আপনাদের মধ্যে যদি একটি সুসম্পর্ক থাকে, তাহলে এই জেলার অনেক সমস্যার সমাধান হবে, অনেক খারাপ দিকগুলি দূরীভূত হবে, একটি সুস্থ সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে আমি মনে করি। তবে আর কথা বলবো না, আমাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করে আনার জন্য আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের কথা শোনা, তারা বক্তব্য দিয়েছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন, ভালো কথা বলেন, ভালো মানসিকতা আপনাদের কথাগুলি আমি খেয়াল করে শুনছি। তা আপনারা ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতেও এই আপনাদের মতো যারা ভালো ভালো লোক তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুখ শান্তি সুন্দর জীবন কামনা করে তার আগে উনি ক্রেস্টগুলি কয়েকটা দিবেন, দেওয়ার পরে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করতে চাই। আপনাদের সাথে আমি কিছু বলতে চাই আর কি, বাট ওনাকে আমরা Bad news is a good news. যদি খারাপ খবর না হয় তাহলে পত্রিকা চলে না। অনেকদিন আগে পড়ছিলাম যে এখন যারা সংবাদপত্র চালান, সাংবাদিক বন্ধুরা, ওরা নাকি সবসময় ব্যাড নিউজের খুঁজে থাকেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, সিঙ্গাপুর থেকে আগত ব্যবসায়ী বন্ধুরা, আমাদের এখানে আমাদের নারী সমাজের একটা ভালো প্রতিনিধিত্ব আছে, অনেক জায়গায় আমরা এটা দেখি না। আমার এখানে এসে গত কালকে আসলাম, একটা বিষয় আমার যেটা মনে হচ্ছে, আমি কম্পেয়ার করি আমার এলাকার সাথে, যেখানে আপনাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, সমাজের বিভিন্ন পেশা, বিভিন্ন বয়সের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন কিংবা সিভিল সোসাইটি সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, এটি খুব প্রিজর্টি, ওইটা আমি আমাদের এলাকায় দেখি নাই। আমাদের এলাকায় যখন এলাকার বদনাম, ওই যে একজন আছে এখানে আমার এলাকায়, গিয়ে বলবে এলাকায় বদনাম করে এসছে। আমাদের এলাকায় আপনি যদি কাউকে ইনভাইট করতে চান, প্রথমে জিজ্ঞাসা অমুক আসবে কিনা, অমুক আসলে যাব না। তো এখানে আমাদের একজন প্রাক্তন মেয়র, একজন ইনকামেন্ট মেয়র আছেন, তা আমাদের এখানে দুইজনকে একবারে আনা যেত না, খুব difficult। আর সংবাদপত্র সম্পর্কে একটা কথা বলে অনেকদিন আগে আমি পড়েছিলাম যে নিউজ পেপার ইজ এ নেশন টকিং টু ইটসেলফ।
পত্রিকা হলো একটা জাতি যা নিজের সাথে কথা বলে। তা আপনারা সমাজের সবচেয়ে একটা ভালো অবস্থানে আছেন। ভালো অবস্থান ইন দিস সেন্স যে আপনারা সবকিছু জানেন কোন এলাকায় কি হচ্ছে না হচ্ছে, কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, কারা রাতের অন্ধকারে কি করে এবং দিনের বেলা কিভাবে কথা বলে। এটা আপনারা যেভাবে জানতে পারেন অন্য কারো পক্ষে এটা জানা সম্ভব না। খবরের খুঁজে থাকেন। তবে আজকাল আমি একটা বিষয় যেটা প্রায় পত্রিকা পড়ে দেখি যে আমেরিকার কি কয়েকটা পত্রিকার বিষয় দেখলাম, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এগুলো নাকি সার্কুলেশন কমে যাচ্ছে। এখন এখানে আজকে এই যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের একটু চিন্তা করতে হবে যে সময়ের সাথে তাল মিলিয়ে এই পত্রিকাটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ সময়ের সাথে যারা তাল মিলাতে পারে তারাই সার্ভাইভ করবে, টিকে থাকবে, আর যারা তাল মিলাতে পারবে না তারা শেষ হয়ে যাবে। আমরা ব্যবসা বাণিজ্যে আমাদের ব্যবসায়ী বন্ধুরা আছেন, যেমন একসময় আমরা দেখতাম রাস্তাঘাটে প্রচুর মানে ছবি আকফা, তারপর ফুজি ছবি ওঠাইতে ওদের কাছে যাওয়া লাগতো। ওরা কিন্তু ফিনিশড, সময়ের সাথে কাজ করতে পারে না, এই জন্য তাদের ব্যবসা গোটা ফেলতে হয়েছে। তার পত্রিকার বিষয়গুলো আমি বলবো আপনারা এখানে যারা আছেন যে আপনারা সবাই যদি একটু আন্তরিক হন, একটু প্রফেশনাল পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করেন, তাহলে এই যে পত্রিকা সময়ের সমীকরণ খুব সুন্দর চমৎকার নাম, তা আমরা আশা করতে পারি এটা আমাদের প্রাক্তন মেয়র সাহেব বলেছেন, উনি 50 বছর কথা বলেছেন। হ্যাঁ, ওই যে আমাদের তাইলে আমাদের আগ্রহ যদি বলছে 50 বছর, তাই আমরা আশা করব 50 বছর কেন 500 বছর টিকে থাক আপনাদের সবার। আর এখানে আছেন আপনারা মফস্বলে যারা আছেন, তারা অনেক সময় খবর সংগ্রহ করতে নানা ধরনের প্রফেশনাল হ্যাজার্ড যেটা আমরা বলি ওটার সম্মুখীন হয়। তাই আমাদের এখানে সম্মানিত এসপি সাহেব আছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব আপনারা যাতে যে কোনো বিষয়ে যে কোনো ধরনের সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ওনার কাছ থেকে পান। আর আমাদের তরিক ভাই, আপনারা তাকে যেভাবে দেখছেন তা আমি আমার কাছে খুব অভূতপূর্ব বিষয়টা যে একজন মানুষ একটা বাচ্চা ছেলে আজকে আপনাদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা তো একটা বড় উদাহরণ। এবং তাকে দেখে এই এলাকার আরো ইয়ং ছেলেপেলে যারা আছে তারা ইন্সপায়ার্ড হবে যে তারা যেন আগামী দিনে বলে আমরা টরিক ভাইয়ের মতো হতে চাই। টরিক ভাইয়ের মতো হলে আমি মানুষের জন্য কিছু করতে পারবো, মানুষের সেবা করতে পারবো। সেবাটা কি? আমরা তো সবাই যে যেখানে থাকি সেবার কথাই বলি। আপনিও সেবার কথা বলবেন, চাকরিজীবীরাও বলে, রাজনীতিবিদ বলে, সবাই বলে আমরা সেবা দেব। সেবাটা তখনই দিতে পারবেন যদি আপনি ভালোবাসাটা দেন। তো ভালোবাসা না দিলে আপনি সেবা করতে পারবেন। আমি আর কথা বাড়াই না, এখানে এসে আমার শরীর খারাপ হয় না। 2 দিন যাবত ঠান্ডায় বোধহয় মানে আমার মনে হচ্ছে একটা সিগন্যাল পাচ্ছি যে বয়স টয়স হচ্ছে, এই পিঠের মধ্যে একটু টান লাগছে, হাঁটুর মধ্যে, তো মনে হচ্ছে শুয়ে যায় আর কি, এইটা সিগন্যাল আর কি। তো যাই হোক, আপনাদের এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে যারা আয়োজক আছেন তাদের কাছে ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের সাথে পরিচিত হওয়া এবং কথা বলা একটা সুযোগ করে দিয়েছেন। আজকের এই ডিসেম্বর মাস, এই মাসে আমাদের একটা কমিটমেন্ট হোক, একটা অঙ্গীকার হোক, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি, তাহলেই সবার মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। আর আজকের এই সময়ের সমীকরণের আজকের একটা অঙ্গীকার হোক যে আমরা এই সময়ের সমীকরণকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নূর মোহাম্মদ স্যার ক্রেস্ট তুলে দিচ্ছেন। এ পর্যায়ে বৈচিত্র্যময় চাষাবাদে বিশেষ অবদানের জন্য জীবন শহীদুল হকের হাত থেকে এবারে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদানের জন্য বখতিয়ার হামিদকে আমরা বিশেষ সম্মাননা জানাবো। আপনারা জেনে থাকবেন চুয়াডাঙ্গার পাখির গ্রাম বেলগাছি মাঝের পাড়ার স্কুল শিক্ষক জন্য আপনারা জেনে থাকবেন চুয়াডাঙ্গার আচারের হাল যিনি একাধারে ধরে আছে সোহেল আকরাম ভাই। সিফাত ইসলাম একাদশ চুয়াডাঙ্গা সিয়াম দশম শ্রেণী চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়। পারভেজ আহমেদ একাদশ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। সাইদ আল সাহাব একাদশ দর্শনা সরকারি কলেজ। মোহাম্মদ শাহিন হোসেন দ্বাদশ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। মোহাম্মদ শাহিন সৈকত হোসেন একাদশ চুয়াডাঙ্গা সরকারি কলেজ। সরকারি কলেজ। নবম শ্রেণী জিরু মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সালাহউদ্দিন আহমেদ দ্বাদশ মেহেরপুর সরকারি কলেজ। ইসরাত জাহান তিথি নবম শ্রেণী ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হুমায়রা তাসনিম অরণ্য নবম শ্রেণী ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়। তৌফিক রহমান একাদশ মেহেরপুর সরকারি। স্বপ্নচারী আমরা একটু দ্রুত করি। ক্যামেরায় তো আটবে না। যারা যুক্ত থাকেন তাদের প্রত্যেককেই আলোচিত প্রতিবেদন ওয়াসিম রহমান মিঠুন নিজস্ব প্রতিবেদক। 20 সালে ব্যুরো অফিস সেরা হয়েছে দর্শনার আওয়ালকে আমি সেরা, এস এম সাফায়েতকে আমি সমস্ত কাজগুলো আছে এগুলো আপনারা দায়িত্ব পালন করার জন্য। একাত্তর টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি। সঙ্গে রয়েছেন বার্তা পাঠাগারের পক্ষ থেকে কবি গোলাম রহমান সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় প্রিয় জনাব শাহিদুজ্জামান তরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা নয়, কিছু কথা। আমার কথা শুরু করার আগে আমি সিঙ্গাপুর থেকে 3 জন মেহমান এসেছে, ওনাদেরকে একটু ডাকতে চাই। আপনারা আসলে বড় মাপের ব্যবসায়ী, কিন্তু বয়স একদম কম। ওনার বাড়ি ঝিনাইদহ জেলায়। ওনার ইভেন দুবাইতেও অফিস আছে, কাতারে অফিস আছে, বিভিন্ন জায়গায় অফিস আছে। ওনার ব্যবসায়িক পার্টনার আমাদের অর্থমন্ত্রী এবং নূর আলী সাহেব। ওনার অনেক বড় ব্যবসা করে, আমাদের ছোট ভাই। উনি ভাইস প্রেসিডেন্ট। আবু সাহেব আজাদ, যদি কেউ সিঙ্গাপুর যান, ওনাদের রেস্টুরেন্ট আছে, 2 জন একই সাথে ব্যবসা করে, মোহাম্মদী রেস্টুরেন্ট এবং খানা বাসমতি রেস্টুরেন্ট। এবং উনি বাংলাদেশ থেকে শাক সবজি, মুড়ি, চাল, ডাল, মাছ সব কিছু অলমোস্ট 10 কন্টেনার মাল প্রতি সপ্তাহে পাঠায়, হিমালয়া গ্রুপের নাম। ওনাদের জন্য একটা করতালি। আর আমি সংক্ষেপে বলবো, রাহিম সবার পক্ষ থেকে, সিঙ্গাপুর বিজনেস চেম্বারের পক্ষ থেকে একটু শুভেচ্ছা দেওয়ার জন্য। সর্বোপরি শুধু ভদ্র মহিলা মহোদয়গণ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই সময় সমীকরণের 4th অ্যানিভার্সারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের দূর দূরান্ত থেকে সম্মানিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি
আজকের এই অনুষ্ঠান এত সুন্দর প্রাণবন্ত হতো না। সেই সম্মানিত অতিথিদের মধ্যে আমি শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি আমাদের পুলিশের আইকন, যাদের মাধ্যমে পুলিশের সাথে মানুষের সংযোগ তৈরি হয়েছে। যারা না থাকলে হয়তো পুলিশের সাথে মানুষের কমিউনিকেশনটা গ্যাপটা থেকে যেত। তারা অনেক পরিশ্রম করেছে মানুষের সাথে এবং পুলিশের সাথে যোগাযোগ ব্যবস্থাকে সুন্দর করার জন্য। সর্বোপরি আমি একটি কথা না বললেই নয়, আমার চলার পথের আইকন, আমার চলার পথের আইডল জনাব শহীদুজ্জামান। ওনার কথা বলে শেষ করা যাবে না। আমি আজকে চুয়াডাঙ্গায় এসে যেটা দেখলাম, শুধু তিনি চুয়াডাঙ্গাই করেননি, তিনি সিঙ্গাপুরেও করেছেন। বাংলাদেশ SBS বাংলাদেশ সিঙ্গাপুর সোসাইটি, উনি প্রেসিডেন্ট ছিলেন। তিলে তিলে ওই জিনিসটাকে তৈরি করেছেন। সেই সাথে বাংলাদেশ বিজনেস চেম্বারের ফাউন্ডার উনি, কর্ণধর উনি। ওনার হাত ধরে আমি আজকে বাংলাদেশ বিজনেস চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হয়েছি। ওনার কথা কোথা থেকে শুরু করবো সেটা জানি না, তবে একটা কথা বলি, উনি শুধু সিঙ্গাপুরেই নয়, চুয়াডাঙ্গা নয়, বাংলাদেশের ইকোনমি কন্ট্রিবিউশনের জন্য অনেক পরিশ্রম করতেছে। আমরা বিগত বছরে সিঙ্গাপুরের বিজনেস ফেডারেশনকে নিয়ে বিভিন্ন কান্ট্রি থেকে বিজনেসম্যানদেরকে নিয়ে এসে বাংলাদেশে ইনভেস্টের জন্য উদ্বিগ্ন করেছি। আজকে ওনার এই উদ্যোগের কারণে বিদ্যুৎ খুব কম যাচ্ছে এখন, কিন্তু উনি যে চেষ্টা করেছে সিঙ্গাপুর থেকে স্যামকপ গ্রুপকে নিয়ে এসে এখানে 1200 মেগাওয়াট তৈরি করার জন্য যে চেষ্টা করেছেন, এর জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত গর্বিত। কিছুক্ষণ আগে আমাদের আইজিপি মহোদয় বলেছে এই এলাকার মানুষের সাথে কমিউনিকেশনটা খুব ভালো আছে, এক মঞ্চে সবাই বসে কথা বলতে পারি। আমার গর্বে বুক ভরে যাচ্ছে, কারণ যেহেতু আমি এলাকার ছেলে, ঝিনাইদহ আমার বাড়ি। তো আমরা যেভাবে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছি, এক মঞ্চে বসে সবাই একটা টিম ওয়ার্ক করে এই মঞ্চকে সাকসেসফুল করেছি, আমরা আগামীতে করব। আমরা শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সময় করে সকল পরিবারকে বাংলাদেশ বিজনেস চেম্বারকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম। তুমি হতাশ হও না, তুমি দুঃখ পেও না, লাইফটাই এমন, তোমার হতাশ হওয়ার কোনো জায়গা নাই। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করো। আমরা চেষ্টা করব, বিভিন্ন জনকে বলে দিব। এই যে একটা এনার্জি নিয়ে মানুষ আমার কাছ থেকে চলে যায়, এটা আমার ভালো লাগে। কেউ যখন আমার কাছে কল করে যে ভাই এই কাজটা হলো না, আমি তো এটা করতে পারলাম না, আমার প্রমোশনটা হলো না, তখন আমি তাকে বলি যে ভাই তুমি একটু পিছনে তাকাও, কোনো পদবি নাই। আপনার কাছে এই পজিশনে যাওয়ার জন্য প্রতিদিন হাজারো মানুষ চেষ্টা করে তাদের স্বপ্ন যে আজকে আমি ওই জায়গায় পৌঁছাবো, আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় নিয়ে এসে দিচ্ছে। আপনি শুকরিয়া করেন, আপনি আরো কেন আগাতে চান। আজকে চুয়াডাঙ্গা শহরে যার একটা ছোট্ট দোকান আছে, বেচা কেনা করে, জানে যে অমুক মোড়ে ওই রসুলের দোকানটা আছে। তো রসুলের এমন বন্ধু আছে যার দোকান তো দূরে থাক, তার বসার একটা জায়গা নাই। তাহলে রসুলের পজিশনে পৌঁছানোর জন্য সে প্রতিদিন রাতে স্বপ্ন দেখে যে আমি রসুল হতে চাই, মোড়ের মাথায় একটা ছোট্ট দোকান দিতে চাই। আর রসুল চিন্তা করতেছে যে আমি নীলরতন সাহা কেন হব না, বড় একটা জায়গা নেওয়ার জন্য সে নিজেকে অশান্তিতে ভুগতেছে যে আমার কেন ছোট দোকান, আমার বড় দোকান কেন হয় না। তো খালি চিন্তা করবেন যে আপনার এই পজিশনে আসার জন্য প্রতিদিন শত মানুষ স্বপ্ন দেখতেছে, আর আপনি আপনার পজিশন নিয়ে খুশি না, এটা করা যাবে না। আপনি যখন যেভাবে থাকবেন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। দেখবেন বরকত কে দিয়ে দিবে আপনাদের, বলেন? আল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে দিবে। আমি আমার জীবনে এই থিওরি ফলো করে আমি আজকে বরকত পেয়েছি। আমি যখন সিঙ্গাপুরে যাই, আমার বেতন ছিল মাত্র $750।
তখন সিঙ্গাপুর ডলার কত আমি জানতাম না। আমার আব্বা জোর করে এয়ারপোর্টে একজন মানুষকে যেমন ধাক্কা দিয়ে তুলে দেয়, আমি কাঁদছি যে আব্বা আমি তো বিদেশে যেতে চাই না, আমি বিদেশে যাব না, আমি বাংলাদেশে থাকবো, আমি বিদেশে কেন যাব না। উনি জোর করে আমাকে তুলে দিছিল। আমি 6 মাস সিঙ্গাপুরে কাঁদছি। এই যে টেবিলটার মাঝখানে যতটুকু জায়গা আমাকে একজন থাকতে দিছিল, আমাকে বললো যে $30 দিয়ে একটা ম্যাট্রেস কিনে নিয়ে আসেন, ফ্রি। একজন ইঞ্জিনিয়ার, হিন্দু ভদ্রলোক, টোটন চাচা ওনাকে চেনে। স্বপনবাবু বললো আপনি একটা ম্যাট্রেস কিনে আনেন, আপনি এখানে এক কাঁধে প্রতিদিন শুবেন, আর সকালবেলা সুন্দর করে গুছায় এই ম্যাট্রেসটা ভাঁজ করে রেখে চলে যাবেন। দিস ইজ মাই লাইফ, মাই স্টাডি ইজ লাইক দিস। আমি রাত্রে 4 জন ওয়ার্কার, ওরা রান্না করতো, রাতে একসাথে ওদের সাথে খাইতাম, $90 করে লাগতো। আমি তো অ্যাফোর্ড করতে পারবো না। আমার বোন ইডেনে পড়তো, তাকে টাকা দিত। তো আমার আব্বা সবে মাত্র রিটায়ার্ড করছে, উনি জুট পার্সেস অফিসার ছিলেন। হঠাৎ করে ফ্যামিলির সে আমলে $15,000 থেকে $20,000 টাকার কোনো সোর্স ছিল না আমাদের, উনি রিটায়ার্ড করার পরে। তখন আমি ফিল করলাম যে ফ্যামিলির জন্য কিছু করার দরকার। অনেক তো হলো, এরশাদ বিরোধী আন্দোলন, মিছিল, মিটিং, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, সব কিছু করেছি। এখন কি দরকার? বাবার চোখের দিকে তাকালে তখন মনে হয়েছে উনি কষ্ট করে আমাকে রেসিডেন্সিয়াল মডেলে ভর্তি করছে। তখন একবার মনে হয়েছে যে আমার পিতা মাতার জন্য কিছু করা দরকার, এই আমার অনুপ্রেরণা ছিল। অনেক তো করলাম, এবং উনি আমার গায়ে হাত দিয়ে বলেছিলেন যে শোনা, অনেক কিছু তো হলো, তুমি একটু ফ্যামিলির দিকে তাকাও। এখন আমি চলে গিয়েছি সিঙ্গাপুরে। যাওয়ার পরে যে এইভাবে শুয়ে থাকতাম, আর প্রতিদিন রাত্রে কান্নাকাটি করতাম। ওনাকে কল দিতাম যে আব্বা আমি তো এত কষ্ট করতে পারবো না, সকাল 8টায় যাই, রাত 11টায় আসি, আমি অফিসের পিয়ন, আমি ম্যানেজার, আমি সুইপার, আমি সব কিছু করি। ওই ভাত রান্না করে রাতে খাইতাম, আর একটা ছোট্ট বক্স $60 দিয়ে, মুস্তফা সেন্টার যারা গেছেন সিঙ্গাপুরে সবাই চেনেন, $60 দিয়ে একটা বক্স কিনলাম। বক্সের মধ্যে একটা চামচ ছিল। ওরা রাত্রের খাবারটা খাওয়ার পরে বক্সের মধ্যে ভাত এবং এক সাইডে তরকারি দিয়ে চামচটা থাকতো, ফ্রিজে রেখে দিত, ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিত। আমি সকালে যাওয়ার সময় একটা পলিথিন ব্যাগে করে 40 মিনিট হেঁটে আমি অফিসে যেতাম। আমার মালিক প্রথম বাংলাদেশি ট্রাভেল এজেন্সি বললো যে তুমি হেঁটে যাবা, শরীর খুব ভালো থাকবে, আর বাসে চড়লে 70 সেন্ট করে লাগবে। তো কেন 70 সেন্ট খরচ করবা, তুমি ডেলি হেঁটে যাবা, হেঁটে আসবা। 40 মিনিট ধরে আমি হেঁটে যেতাম, এবং রাত 11টার পরে 40 মিনিট হেঁটে আমি সেই জায়গায় আসতাম। এখনো আমি গাড়ি নিয়ে মাঝে মাঝে সেই জায়গাটা দেখতে যাই, চোখে পানি চলে আসে। এই জায়গা থেকে আমি প্রতিদিন হেঁটে কিভাবে যেতাম আমি এখানে, এখন আমার মনে হয় যে আমি 40 মিনিট কিভাবে হেঁটে আমি চলে যেতাম। আমি প্রতিদিন চিন্তা করে ওই দুপুরবেলা ওই ভাত আমি ফ্রিজ থেকে নিয়ে যেয়ে পাশে রেখে দিতাম। সেই ভাত তুলে এক ফাঁকে, কাস্টমার সার্ভিসের এক ফাঁকে আমি ওই ভাত খেয়ে ফেলতাম, গরম ভাতও না। এখন আমি দেখি যে আমার সন্তানরা, আমরা গরম ভাত না উঠলে খাবার খেতে পারি না। কিন্তু কই, আমি তো সুস্থ আছি, কোনো অসুবিধা হয় নাই তো। এই জন্য আমি বলি যে জীবনের শুরুটা প্রত্যেকেরই এমন। কিন্তু একটা জিনিস আমার মধ্যে ছিল, কি সেটা ছিল কি, তখনও কোনো মানুষ গেলে আমি তাদেরকে আপ্যায়ন করতাম, তখনও আমি চা খাওয়াইতাম। এই টাকার মধ্যে $200 আমার বোনের জন্য পাঠাইতাম, বাড়িতে পারলে কিছু দিতাম। তখনও কিন্তু আমার মাথার মধ্যে এটা চিন্তা ছিল। তারপরও আল্লাহ আমারে বরকত দিয়ে দিছে, আমার কিন্তু কোনো কষ্ট হয় নাই। আমাকে সিঙ্গাপুরে যারা চেনে তারা বলে যে উনি পরিবর্তন ওনার একটাই, যে আগে গেলে এবি মোহাম্মদের চা আর পরোটা খাওয়াই দিত, আর এখন গেলে বলে যে ভাই চলেন কোন জায়গায় খাবেন, সবচেয়ে দামি হোটেলে আপনারা নিয়ে যায়। পরিবর্তন একটাই। আর আমি এখনো তাই মনে করি। আমার বন্ধুরা এখনো বলে যে কোনোদিন ওনার জন্য খাওয়ার বিল দিতে পারতাম না, এখনো বলে ওনারা। কিন্তু আমি মাত্র $700 বেতন পাইতাম, যে ইঞ্জিনিয়ার উনি বেতন পাত $4,500 তখন, বাট বিল কিন্তু আমিই দিতাম, কোনোদিন দিতে পারে নাই। এই জন্য আপনাকে সাহসটা করতে হবে, সাহসটা আপনাকে করতে হবে। আজকে চুয়াডাঙ্গার ব্যবসায়ী আছেন, আমি বললাম না মত বিনিময় করব, সাহসটা কেউ না কেউ করেন। আপনি যদি দেখে না দেখার ভান করে চলে যান, চোখ বন্ধ করে থাকেন, আপনি পারবেন, কিন্তু আমার মতো আপনার কলিজা সায় দিবে না।
যেমন আমাকে বলেন লুক অ্যাট মি, আজকে আমি কি, আমার কিচ্ছু নাই। যদি বলেন 10 কোটি টাকা বাইর করো, আমার কাছে টাকা নাই, বাট সাহস একটাই, প্রতিদিন লেবারের মতো খাটি, প্রতিদিন কামায় আছে, শেষ হয়ে যাবে। দিস ইজ দ্য গ্লাস। আমার আব্বার আমি ভাত খাচ্ছিলাম, আমার শিখাইলো যে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তো গ্লাসটা ভরা, মা দুইজনের পানি দিছে এই পর্যন্ত। তা আমাকে বললো যে শোনো, আমার গায়ে হাত দিয়ে দেখো গ্লাসটা ভরা আছে না? বললাম জি আব্বা। তোমাকে যত আমল শিখাইলাম আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ কবুল করে নেবে। তা আল্লাহ বললো তরিক তো এত কান্নাকাটি করতেছে, কবুল করে কি চায় দেখো। ফেরেশতারা বললো টাকা পয়সা চাই, ধন সম্পদ চাই, গাড়ি চাই, দামি ঘড়ি চাই। তা আল্লাহ বললো ঠিক আছে, এত কান্নাকাটি করছে, দিয়ে দিই। আমার আব্বা আমারে বুঝাচ্ছে, দিয়ে দিই। তা আল্লাহ খুশি হয়ে তোমারে দিয়ে দিল। তো যখন দিল তখন দেখলো তুমি তো ইনকাম করতেছো কিন্তু কাউরে দাও না, গ্লাস তো ফাঁকা নাই, আল্লাহ দিয়ে দিছে, পানি ঢালে দিছে, পানি পড়ে গেছে, তুমি নষ্ট হয়ে যাবা। তুমি এই পয়সা অপথে বিপথে খরচ করবা। হোয়াট ইজ ইউর ডিউটি? এভরিডে ফিনিশ দ্য গ্লাস, জাস্ট কিপ লাইক দিস। এইটুকু রেখে দাও তোমার রেনি ডের জন্য, বিপদে পড়বা, এইটুকু তোমার কাজে লাগবে। পুরা শেষ করে দাও। তোমার নিঃশ্বাস কি কালকে সকালে আসবে কিনা তুমি জানো? বলো না আব্বা জানি না। ডু ইট নাও। ইনকাম যা করবা 20% আল্লাহর রাস্তায় দিবা, তোমার জন্য মাত্র 30 টাকা রাখবা, বাকি সব খরচ করো, যেটা চাই তাই। আমি আজকে তালি দেওয়ার দরকার নাই, আমি আজকে বলি এই কথাগুলি কেন আপনারা শেখেন। চুয়াডাঙ্গা শহরে কেন একটা টরিক হবে? আমি সিঙ্গাপুরে বক্তৃতায় বলি, আই ডোন্ট টু বি অনলি ওয়ান শাহ। আমি নিজের পকেটের টাকা আমি ওখানে যেভাবে খরচ করছি, আমার কাছাকাছি যে আছে সেটা আমি যদি 100 খরচ করি, উনি করছে মাত্র 5 টাকা, যে আমার কাছে আছে। বাট 5 টাকা যিনি দিছে 100 বার আমাকে কিনলেও তার টাকা শেষ হবে না। বাট হি ইজ নট শাহেদ। এইটাই আই এম এ ব্র্যান্ড। আমি জোর করে বলতে পারি, আমি কোনো সুবিধা নেই না কারো কাছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার কোনো দুঃখ নাই। আজকে সব শেষ হয়ে গেলেও আমি মনে করবো কাল সকালে নতুন শাহেদের জন্ম নেওয়ার মতো মানসিকতা এখনো আমার মধ্যে গ্রাস করে। এখনো আমি মাটি কাটতে পারবো, এখনো আমি 10 কিলোমিটার দৌড়াতে পারবো। এই এনার্জি আল্লাহ আমারে দিয়ে দিছে। আপনারা চুয়াডাঙ্গাকে আমি তুলতে চাই। এই যে এই বিল্ডিং বলেন, এই মাদ্রাসা বলেন, যা কিছু বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, দিস ইজ নট মাইন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিছে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি, প্রতিদিন আমার ডিউটি আমি পালন করছি। আল্লাহ আমাকে দিস ইজ দ্য আমানত। আজকে আমি যদি মরে যাই এই বিল্ডিং এর কি হবে? আমি তো এই বিল্ডিং এর মালিক না। সবাই বলে টরিক সাহেব এত বড় বিল্ডিং বানাইছে, কেউ কেউ আবার বলে চুয়াডাঙ্গা শহরে এমনও আছে মানুষ যারা আছে, আরে টরিক সাহেব কিংবা একটা বড় লোক যখন পাশ দিয়ে হাঁটে যায়, যখন টোটন চাষার বাড়ির সামনে দিয়ে যায়, কি বলে আমার যায়, কি বলে যে এই যে কয়েকদিন আগে দেখতাম যে বিমলের দোকানে বসে ঢাকা ইউনিভার্সিটিতে এসে চা খাইতো, ওই দিলীপের কাছে যে বসে থাকতো, কিছুই তো ছিল না। ইয়েস, কিছুই ছিল না। উই আর রাইট। আমাদের কিচ্ছু ছিল না। আমি পথের ফকির ছিলাম। আই এম দ্য ম্যান। আমি দেখিয়ে দিয়েছি, আমার সাথে আসেন। আমি কি করে উঠছি শেখেন। সমালোচনা করার দরকার নেই কারো। যে সমালোচনা করে খদ্দর করে, কাউকে যে হিংসা করবে, সারা জীবন সে ওখানে পড়ে থাকবে। ওকে চা খেতে হবে, চার দোকানে বসে থাকবে, খদ্দরের পাঞ্জাবি পরে একটা শাল ঘাড়ে করে, সাদা গাড়ি একটা যাবে, এই ওটা কে গেল রে, বলো অমুক গেল, ও অমুকের ছেলে তো অমুক, আরে শালা গাড়ি পাইলো কই, ও ঢাকায় যে কি, আরে দেখ শালা চুরি টুরি করে কিনা, আল্লাহ এইটা বলে এই যে চা দে, চা দিল, 10 জনের সামনে উল্টাপাল্টা বলে সিগারেট দিয়ে খাইলো। যখন সে উঠে যাচ্ছে দোকানদার ভাই বিলটা দিয়ে, আরে রাখ বেটা বিল পরে দেবো, কারণ টাকাই তো নাই। দিস ইজ দ্য রিয়েলিটি অফ লাইফ। আমি যে কাজ করি সবাই কি ভালো বলে? সবাই কি চায় যে একজন, অনেকে বলে, সিঙ্গাপুরে বলেন, যেখানে বলেন, আপনি ভালো কাজ করবেন, আপনার শত্রু থাকবে বলে আর শায়দ এত দামি গাড়ি চালাই, এত কিছু করে। আমি বলি আমি তো দামি চোখেই দেখি না। একটা ছোট্ট কথা বলি, যখন আমি হজ করতে গেলাম 2009 সালে আমার আব্বা আম্মাকে নিয়ে, আমার সৌভাগ্য ছিল যে পরের হজে আমার আব্বা ওই দিন সকালেই মারা গেলেন আমার হাতের উপরে। তো আমাকে সবাই বলল, আমি অনেক আলেমদের সাথে মিশি, চিটং বলেন, বিভিন্ন মাদ্রাসার আলেম আমাকে চেনে না এমন আলেম নাই বাংলাদেশে, প্রত্যেকে চেনে আমাকে, কারণ সিঙ্গাপুর গেলে আমি খুব মেহমানদারি করি ওনাদেরকে। আমাকে বললো যে বাবা তুমি যখন হজে যাবা, অনেকে বলছে, প্রথম যখন আল্লাহর ঘরটা তুমি দেখবা, আল্লাহর ঘরটা দেখার সাথে সাথে তুমি কিছু নিয়ত করে দরুদ শরীফ করে চাবা, এটা কবুল হয়ে যাবে, আমরা পাইছি, তুমি করো। আমি
খুব মডার্ন টাইপের লোক। আমার আব্বা মা আমরা যাচ্ছি, আমার আব্বার ঘাড়ে হাত দিয়ে বললাম, আব্বা সবাই তো বললো তা আমরা উপর থেকে কাবা শরীফটা আমি দেখবো, আপনি তো আগে আসছেন, আমি তো আসি নাই, তো আমি এটা দেখতে চাই, দেখে আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাই। হ্যাঁ ঠিক আছে যাও। তা যখন 3 তলায় উঠে গেছি দেখবো, তা আমি কাছে ডেকে নিয়ে আমার আব্বাকে বললাম, আব্বা আমার তো মার্সিডিজ চাইতে ইচ্ছা করে, আমার তো রোলেক্স চাইতে ইচ্ছা করে, তা আমি কি এটা চাইতে পারবো? তো আমি দেখলাম আব্বা একটু চুপ করে দাড়িতে হাত দিল, পাগড়ি নাড়ে। যখন কাছাকাছি চলে গেছি আমাকে কোলের মধ্যে ডাকে নিয়ে বলতেছে, আমি বলছি বোধহয় বকা দিবে, ঠিক এইভাবে ডাকে নিয়ে আমাকে বলতেছে, শোনা তুমি কি ভাবতেছো আল্লাহর খাজানায় মার্সিডিজ আর রোলেক্সের অভাব হয়ে গেছে? তোমার জানটা যা চাই তুমি তাই চাও, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নেই, উনি তোমাকে দিয়ে দিবে। তো আমি ওর পরে আমি যখন ফেরত গেলাম বললাম এই জন্যে, একটা রোলেক্স ঘড়ির যে দাম, আমি যে ঘড়ি পরি 5টা রোলেক্স ঘড়ি বেচলেও সেই দাম হবে না। আল্লাহ কোথায় নিয়ে গেছে? আমি মার্সিডিজ চাইছি, আল্লাহ বলছে তুই মাত্র মার্সিডিজ চাইলি, এমন গাড়ি তোরে দিয়ে দিলাম 5 মার্সিডিজ বেচলেও তোর গাড়ির দাম হবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া করলে, চোখের সমস্ত পানি ছেড়ে দিলে, সমস্ত কিছু করলে আমার শুকরিয়ার শেষ হবে না। আমার যা আছে আমার সাথে, আমার ফোকাস দিয়ে দিছে আল্লাহ আলোর মতো করে, যে তুমি যাও, আমি সিরাতুল মুস্তাকিম বুঝি, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে চলি, আশেপাশে কি আছে আমি দেখতে চাই না, যে আল্লাহ আমি এটা ঠিক মনে করছি, আমি এই দিক দিয়ে যাব। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের সমীকরণের সাথে জড়িত আছে কিংবা বিভিন্ন পেশার সাথে জড়িত, আজকে যারা এখানে বড় ব্যবসায়ী আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সমাজে যারা কাজ করে, একজন সাংবাদিক তার মাসের শেষে একটা বেতনের দরকার আছে না নাই? আপনারই তো সন্তান। শুধু সময়ের সমীকরণ বলে না, তার মা তো এক্সপেক্ট করে যে আমার ছেলে, আমার জ্বর হয়েছে, আমি ডাক্তার দেখাবো, ওষুধ দিয়ে ঘরে ফিরুক, করে না? তার বাবা তো এক্সপেক্ট করে আমার বয়স হয়েছে, আমার ছেলেটা অন্তত সপ্তাহে 1 দিন বাজারের ব্যাগ হাতে করে আমার বাড়ি আসুক, করে না? এই ছেলেগুলিকে আমরা কোনো টাকা পয়সা দিতে পারি না, যত সামান্য টাকা। আমরা বলেছিলাম প্রথম দিন যে আমরা যেটাই দিব তোমাদেরকে মাসের শেষ দিন স্বপন ভাই জোগাড় করে এটা দিয়ে দিবে। এই টাকাগুলি কার? আমি তো দিই না, আপনাদেরই টাকা। এই ছেলেগুলির ন্যূনতম একটা টাকা আমরা দিই। আপনারা যারা আছেন সমস্ত এই সাংবাদিকদের, যারা সমাজে ভালো কাজ করে, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনারা যদি অল্প সাহায্য করেন, দেখবেন এই ছেলেগুলি অনেক ব্রাইট ছেলে, এরা অনেক কিছু জানে, এদের মাথা থেকে অনেক কিছু আসবে, তারা সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। যারা একটু, যাদের অবস্থা ভালো, কিন্তু আপনি নিজে একবার বুকে ফু দিয়ে যদি মনে করেন আই গট এভরিথিং, আমি তো গরিব না, আমি বড় লোক, আমি পিয়ন, তাতে কি হয়েছে? প্রত্যেক মাসের শেষে আমি টাকা পাই, আমার মেয়েরা কলেজে পড়ে, আমার ছেলেরা স্কুলে পড়ে, আই এম দ্য রিচ ম্যান। আপনার চোখের সামনে কোনো বড় লোকই আপনি দেখবেন না, ঠিক কিনা বলেন? করেন? আপনি আপনার খান, আপনি পড়েন, আপনি তো কারো ধার ধারেন না। আপনি কষ্ট করেন, যে মাটি কাটে, যে রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায় 500-600 টাকা হয়, যে বউয়ের কাছে নিয়ে যায়, চাল নিয়ে যায়, ডাল নিয়ে যায়, রান্না করে খায়। উনি যখন মাথায় ইট দিয়ে ঘুমায়, তখন তার ট্রাকের ইঞ্জিনের মতো আওয়াজ হয়, এত সুন্দর ঘুম তার হয়। আর আপনার কাছে কোটি কোটি টাকা, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন? আজকে ডাচ বাংলার ম্যানেজার আসে, কালকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ম্যানেজার আসে, পরশুদিন ইসলামিক ব্যাংক আসে, যে আপনার টাকা রাখেন আমার ব্যাংকে, টাকা রাখছেন ব্যাংকে, খুব ভালো হয়েছে, ফিক্সড ডিপোজিট করছেন, এখানে রাখছেন, ওইখানে রাখছেন, কিন্তু আপনার সন্তানকে 10,000 টাকা দিয়ে পড়ান, আপনার পাশের বাড়ি গোল্ডেন A+ পেয়েছে, টিউশন দিতে পারে না, আপনি কি একদিনও খোঁজ দিচ্ছেন? এইটা চিন্তা করবেন। আপনি টাকা রেখে কি করবেন ভাই? আপনি দেখবেন সংসারে শান্তি নাই। আপনার বউ বলে, আরে ভাই তুমি তো অমুকের দেখে আসলাম যে ওর বালার দাম হলো, ডায়মন্ড ওয়ালটি কিনছে 10 লাখ টাকা, তুমি আমারে 10,000 টাকা দামে চুরি দিছো, ঠিক কিনা? আছে না? আমাদের বউরাই তো আছে তো এমন, কেন দিছো? আপনি বুঝাবেন যে নো, আমি অপচয় করতে চাই না, আমি সমাজের মানুষকে ভালোবাসি। তুমি 10,000 টাকা নিয়ে চলো, আমাকে 50,000 দিতে পারতাম, কিন্তু 50,000 তোমাকে দেওয়া যাবে না, কারণ আমার সামাজিক দায়বদ্ধতা আছে। বাকি 20,000 টাকা আমাকে মানুষকে দিতে হবে, যারা পড়তে পারে না, পিছিয়ে পড়া মানুষকে দিতে হবে।
আমি জানি না আমার কথাগুলি অনেকের খারাপ লাগতে পারে, মুরব্বীরা আছেন, আপনারা যদি কোনো খারাপ লাগে কিংবা আমি যদি কোনো অন্যায় কিছু বলে থাকি বা আপনাদেরকে হার্ট করে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমার সামারি একটাই, আমরা দুনিয়াতে এইভাবে চলতে চাই। যারা আমাদের সাথে আসতে চান একবার সাহস করে আসেন, একবার শুরু করেন, 10 টাকা দিয়ে শুরু করেন। আপনি যে জায়গায় আছেন এই জায়গায় আর থাকবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আপনি শুরু করেন, আপনি যেখানে আছেন এই জায়গায় থাকবেন না। 5 বছর পরে দেখবেন আপনি এসে আমাকে বলবেন যে আপনি বলছিলেন ভাই আমি ওই জায়গায়, আমি থাকি নাই, আমি এইটুকু জায়গায় ঘুমাইতাম, সেখান থেকে আমি কিভাবে এখানে আসলাম, আমি তো থাকি নাই। তাহলে আপনিও থাকবেন না। শুধু নিয়ত ঠিক করেন আর মানুষের জন্য কাজ করেন, মানুষকে ভালোবাসেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমার মতো টরিককে খুঁজতে হবে না। এই সমাজে দেখবেন আপনার ছোট্ট গণ্ডির মধ্যে আপনি বাইরে বেরোবেন, যে মানুষকে 100 টাকা দিয়ে সাহায্য করবেন, সারাদিন না খাওয়া মানুষ, ওর চোখের দিকে যখন তাকাবেন জল জল করবে চোখটা, কোটি টাকা দিয়ে সেই সুখ আপনি কিনতে পারবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের সমীকরণকে সাপোর্ট দিবেন। আমার চাচা রিয়াজুল ইসলাম জোয়ারদার, উনি আমাদেরকে ঢালের মতো এখানে আগলিয়ে রেখেছেন, আমাদের পরিবারকে, সময়ের সমীকরণকে। আমি বলবো যে ওনার জন্য আপনারা দোয়া করবেন। যত মানুষ যত কিছু বলুক, আজকে উনি একমাত্র মানুষ আমাকে সবসময় সাহস দেয় যে তুমি সমাজের কাজ করো, আমরা তোমার সাথে আছি। অনেকে দেয় না, কিন্তু উনি দেয়। আমাদের মেয়র জিপু যে কোনো কাজে সে বলে যে ভাই আপনি বলেন কি করতে হবে, আমি আসি। এই যে টোকন ভাইরা বড় ব্যবসা করে, লাভলু ভাইরা, ইয়াকুব ভাইরা, যত মানুষ আছে, আমি তো 1 to 1 যোগাযোগ করি। আপনার সবার নাম বলে শেষ করা যাবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের পুলিশ সুপার মহোদয়, আর সর্বোপরি আমাদের শহীদুল হক সাহেব, যিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। আমি যাদের সাথে মিশি, যাদেরকে মহব্বত করি, তাদের ভালো গুণগুলি আমি নেওয়ার চেষ্টা করি। তার মধ্যে উনি একজন মানুষ যার কাছ থেকে মানুষের উপকার করা আমি শিখছি। উনি কোনো সময় মানুষকে ঘুরাইতো না। যখন আইজি ছিলেন, পারলে অন দ্য স্পট উনি সলিউশন দিত, ওনার কান পর্যন্ত পৌঁছায় গেলেই এই কাজের সলিউশন হয়ে যেত। এটা আমি ওনাদের কাছ থেকে শিখছি। চুয়াডাঙ্গা আরও উন্নতি হোক, দিন দিন অনেক উপরে উঠুক। আমার স্যাররা আছেন, আমার জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানকে দেখে রাখবেন। এই টাকা আমি সিঙ্গাপুরে নিয়ে যাব না। এই টাকা যদি চলে মাদ্রাসার 350 ছেলে এই টাকা দিয়ে খেয়ে, আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে কে ওই ছেলেগুলির দায়িত্ব নেবে? এই হোটেল দায়িত্ব নেবে, এই চুয়াডাঙ্গাবাসী এটাকে সাপোর্ট করে দায়িত্ব নেবে। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাহমাতিকা নাস্তাগীর। আল্লাহ, আজকে এই যারা উপস্থিত আছে এই অডিটোরিয়ামে, তুমি তাদের সবাইকে সুস্বাস্থ্য দান করো আল্লাহ। আল্লাহ গো, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করো আল্লাহ গো। যাদের পিতা মাতা চলে গিয়েছেন এই দুনিয়া থেকে আল্লাহ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন যাদের পিতা মাতা চলে গেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বোনেরা এখানে আছেন আল্লাহ, অনেকে আছেন, আমরা জানি না কার মনে কি আছে আল্লাহ। তুমি তো সবই জানো আল্লাহ। এমন গুনাহ করে ফেলেছি আল্লাহ, কাউকে বলা যায়, কিন্তু তুমি তো জানো আল্লাহ। আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। তোমার উপর আমাদের ভরসা আল্লাহ। আমাদের চলতে ফিরতে যেন কোনো বিপদে আমরা না পড়ি আল্লাহ, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। এই অডিটোরিয়ামে যারা আছেন আল্লাহ, তাদের সবার গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। গুনার পাহাড় করে ফেলেছি আল্লাহ, মাফ করার কোনো সুযোগ নাই। তুমি রাগ হয়ে যাবা, গুসা হয়ে যাবা আল্লাহ। বাপ মা বেঁচে থাকতে খেদমত করি নাই আল্লাহ গো। মা দুনিয়া থেকে চলে গিয়েছে, কারো বাবার কথা শুনি নাই আল্লাহ, তখন বুঝি নাই মা বাবা কি জিনিস আল্লাহ গো। আমাদের পিতা মাতার জীবনের গুনাহকে সবার আগে মাফ করো, তাদের কবর
সাথে কানেকশন করিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো আমরা যারা আছি আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ গো আমাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো আমাদের প্রতিবেশী যারা আছে আল্লাহ তাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ গো নিজে না পড়ে নিজে না খেয়ে যাতে মানুষের মুখে খাবার তুলে দিতে পারি। আমাদের তো কোনো ক্ষমতা নাই আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, তুমি সব ঠিক করে দাও আল্লাহ। যদি কোনোদিন কোনো মুসিবত পড়ে যায়, বিপদে পড়ে যায়, তোমার কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নাও আল্লাহ। আল্লাহ গো আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও, আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। পরিবারকে হেফাজত করো, বিবি বাচ্চাকে হেফাজত করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকি মুহাম্মদ ইয়া রাসূলি আজমাইন বিরহমাতিকা ইয়া রহমানির রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বাইরে থেকে এসছেন তাদেরকে একটু অগ্রাধিকার দেবেন, আর বাচ্চা এবং মেয়ে যারা আছেন তাদেরকে একটু এরকম ভাই এটা কয়েল রাহুল বাদান বাদান ওইটা দাও ওইটা দাও ওইটা দাও। ও বাবা সময় সম্মেলনে ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। বাহ চলেন সাইডে
আমি হ্যাঁ আমি বলি দিতে হয় Thank you.